This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, আপ সরকার এলেই মন্দিরের পূজারী ও গুরুদুয়ারার গ্রন্থীরা মাসে 18,000 টাকা ভাতা পাবেন। আর সেই ঘোষণার আজ এবার বাংলাতেও। এ রাজ্যে ভাতা পান ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা, কিন্তু 18,000 টাকার তুলনায় তা কিছুই নয়। কেজরির ঘোষণার খবর পাঁচকান হতেই বাংলাতেও ভাতা বৃদ্ধির দাবি। ফেব্রুয়ারিতে ভোট, তার আগে ডিসেম্বরে ধামাকা অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লিতে আপ সরকার ফিরলেই মন্দিরের পুরোহিত, গুরুদ্বারের গ্রন্থীদের মাসে মাসে 18,000 টাকা ভাতা। लगभग 18,000 रुपए महीना इनको सम्मान राशि दी जाएगी हमारी सरकार बनने पर। কেজরির ঘোষণার রেশ শুধু এবার দিল্লিতে নয়, আজ এবার বাংলাতেও। ইমামদের জন্য মাসে 20,000 টাকা ভাতা চাইলেন নাকোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাজমি। আমিও একটু আপিল করছি কি আমাদের পশ্চিম বাংলা যত ইমাম আছে মিনিমাম 20,000 টাকা যদি হতে তাহলে ভালো হতো। আমাদের পশ্চিম বাংলাতে যে পুরোহিত আছে বা ফাদার আছে তার জন্যও কিছু হোক তো ভালো হতো। ইমাম, মুয়াজ্জিম, পুরোহিতদের ভাতা বাড়ানোর দাবি তুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীও। এটা আমি আশা করি মুখ্যমন্ত্রীর কাছে যে আগামীতে পরিবার ভাতা, কীর্তন ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, এটা বাড়ার দরকার আছে, এটা বাড়ানো হোক। এটা আমি এটা আমরা দাবি করছি আমি এটা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে ইমামদের 3,000 টাকা, মুয়াজ্জিমদের 1,500 টাকা, পুরোহিতদেরও 1,500 টাকা দেয়। এই ভাতা বাড়ানোর দাবি তুলে সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন ইব্রাহিম সিদ্দিকী। বাংলার সমস্ত মানুষই মুখ খুলুক, কি বুঝলেন, তারা আমাদেরই মানুষ, আমাদেরই লোক, কি বুঝলেন, আমাদেরই ছেলেপুলে, তারা আমাদেরই বাচ্চা, আর আমাদের বাচ্চাদেরই কষ্ট হচ্ছে সেটা। পশ্চিম মেদিনীপুরের ইমাম মুয়াজ্জিমদের মুখেও একই সুর। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে ডাকা হয়েছিল, ডাকা হয়ে সেখানে আমাদেরকে এক প্রকার হতাশ করা হয়েছিল। সেখানে হই হই করে ডেকে সেখানে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছিল। আমাদের মাং ছিল 10,000 টাকা কমসে কম করা হোক, তো উনি 500 বাড়িয়েছিলেন, তো তাতেই আমরা মেনে নিয়েছি। তবে আমাদের তো দাবি আছে, শুধু ভাতা নয়, দাবি রয়েছে আরও। শুনেছিলাম বলেছিলেন যে ইমাম মুয়াজ্জিনদের ছেলেদের পড়াশোনার ব্যাপারেও একটা খরচার ব্যাপারে কিছু দেওয়া হবে, সেটাও এ পর্যন্ত কিছু পাইনি। ইমাম মুয়াজ্জিনদের বাড়ি দেওয়া হবে, সে বাড়িরও কোনো খোঁজ খবর নাই। পুরোহিতরা কি বলছেন? দিল্লির পুরোহিত আলাদা, বেঙ্গলের পুরোহিত আলাদা, এমনটা করা নয়। যে সমস্ত পুরোহিতের জন্য যেন সমান, সমস্ত দেশের সমস্ত পুরোহিতরা যত একভাবে একরকম পায়। উচিত, অবশ্যই উচিত। এমনও কিছু পুরোহিত আছে যেসব পুরোহিতের গৃহে খুব কষ্টকরভাবে নির্বাহ করছেন। কিন্তু ভাতাই কি একমাত্র সমাধান? যারা ভাতা পান না তারা কি বলছেন? গরিব মানুষকে উঠিয়ে আনার জন্য বিভিন্ন স্কিম আনুক, কিন্তু উন্নয়নটা করার জন্য তাদের কাজের সুযোগ করে দিক আগে। এই ধরনের রাজনীতি যারা করছে তারা এই সমাজের বেকার যুবকদের কথা ভেবে কিছু করছে না। মূল প্রশ্নটা হচ্ছে বেকারত্ব দূর করা, মানুষকে ভাতা দিয়ে বেরোজগার করে কিছু টাকার বিনিময়ে মানুষকে কুড়ো বানিয়ে দেওয়া। মানুষের কাজ চাই, মানুষের হাতে পয়সা চাই। ভাতা বলতে তো একটা কোনো কমিউনিটি বোঝায়, এবার উন্নয়ন হলে সার্বিক হবে, তো উন্নয়নটাই তো বেটার। জনতার এই কথা কি শুনবে সরকার? তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ভাতার ছড়াছড়ি, ভোটের বাক্সে তার সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার এখন গোটা দেশে মডেল। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, দিল্লি, হিমাচল প্রদেশ একাধিক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প শুরু করে দিয়েছে। তবে কি ভাতাই ভোট যোগাবে? ভাতা ভোট যোগাবে। করোনা পরবর্তী বা করোনার আগেও রাজনীতিতে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে স্বল্পমেয়াদী উন্নয়ন। এই যে ভাতাও কিন্তু একটা উন্নয়নের পার্ট, কিন্তু সেটা স্থায়ী উন্নয়ন নয়, একটা স্বল্পমেয়াদী উন্নয়ন। উন্নয়নের ফিরিস্তির চেয়েও ভাতার ঘোষণা বেশি কাজে দেবে। যে এটাই কি উন্নয়নের মাপকাঠি? না, উন্নয়ন কিন্তু অনুদানের মাপকাঠিতে দেখা ঠিক নয়। এটাও ঠিক যে সরকারি নীতি আর রাজনীতি শুধুমাত্র যদি দান প্রকল্প বা ডোল নির্ভর হয়ে যায়, তখন অর্থনীতিরও সর্বনাশ হয়। ভাতা বৃদ্ধির দাবি উঠে গেল, ভাতা কি বাড়বে? না বাড়লে দিল্লি, কলকাতা পৃথক যাত্রা মেনে নেবেন বাংলার ভাতা প্রাপকরা?
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাতেও ভাতা বৃদ্ধির দাবি নিয়ে কি বলছেন রাজনৈতিক নেতারা? সমর্থন করছেন নাকি বিরোধিতা? যেখানে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, টিচাররা সময়ে বেতন পান না, এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলেমেয়েরা বসে আছে, বছর বছর চাকরি হয় না, সেখানে ইমাম ভাতা বা এইসব ভাতা দিলে কি লাভ হবে পশ্চিমবঙ্গে আমি জানি না। হ্যাঁ, টিএমসির ভোট ব্যাংক শক্ত হবে, যেমন দিল্লি সরকার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে যেভাবে বিভিন্ন ধর্মের মানুষের জন্য উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে যান মানুষের ঘরে ঘরে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজ্যে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো সেই প্রকল্পগুলোকেই অনুসরণ করেন। একজন তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে এটা ভেবে আমার গর্ববোধ হয়। সরকার তাদেরকে ভাতা দেবে কেন? তারা কোন স্বাধীনতা সংগ্রামী যে তাদেরকে ভাতা দেবে? সরকার ভাতা দেয় স্বাধীনতা সংগ্রামীকে, সরকার ভাতা দেয় বেকারকে, সরকার ভাতা দেয় হ্যান্ডিক্যাপ। সরকার ইমামকে কেন দেবে? সরকার পুরোহিতকে কেন দেবে? ইমাম কয়েকজন আছে, কিছু ভাতা নিশ্চয়ই পাওয়া উচিত, তারা যেহেতু দাবি করছে। সেটা দিয়ে মুসলমান সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্য সার্বিকভাবে অন্তত এডুকেশনের দিকে খেয়াল রাখা দরকার। নজর রাখছে পরে খবরের দিকে। হাওড়া সিঙ্গুর লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। আজ থেকে এই লোকালের যাত্রাপথ সম্প্রসারণ করার প্রতিবাদে রেলের বিরুদ্ধে আন্দোলনের শাসক দলের মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল মন্ত্রী বেচারাম মান্না। আজ সিঙ্গুর লোকাল আটকে বিক্ষোভ। তৃণমূলের রেলের ইতিহাস থেকে আমরা কখনোই সিঙ্গুর আন্দোলন লোকালকে মুছে দিতে পারি না জানান মন্ত্রী। তাই আজ সকালেই সিঙ্গুর লোকাল আটকে বিক্ষোভে মন্ত্রী বেচারাম মান্না। পরে সিঙ্গুর লোকাল হাওড়া ফিরে গেলে অবরোধ ওঠে। ফের লোকাল এলে আবারও আন্দোলন হবে হুঁশিয়ারি মন্ত্রী। আমরা এখানে বসেছিলাম ওই লোকাল ট্রেনকে আটকে, যাতে সিঙ্গুর থেকে না যায়। তো রেল কর্তৃপক্ষ তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে হাওড়ার দিকেই ট্রেন যাবে। সেজন্য আমরা হাওড়ার দিকে ট্রেন চলে যাওয়ার পরেই আমরা আন্দোলন আপাতত স্থগিত করলাম। কিন্তু এটা মনে রাখতে হবে, রেল যদি এই সিদ্ধান্ত বাতিল না করে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী। সিঙ্গুর আন্দোলনকে স্মরণীয় রাখতে 2009 সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন লোকাল নামে দুটি ট্রেন চলাচল শুরু করেন, অর্থাৎ হাওড়া থেকে সিঙ্গুর এবং সিঙ্গুর থেকে হাওড়া পর্যন্ত। পূর্ব রেল জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে আজ থেকে সেই লোকাল ট্রেনকে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ একটি ট্রেন হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত এবং অন্যটি হাওড়া থেকে হুইপাল পর্যন্ত। অর্থাৎ এই ট্রেনের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ বর্ধিত করার প্রতিবাদেই এবং সিঙ্গুর লোকালকে পুনরায় বহাল করার দাবিতেই আজকে কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছেন এবং যার নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী বেচারাম মান্না। যদি রেল এই দাবিকে মান্যতা না দেয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। হুগলি সিঙ্গুর থেকে ক্যামেরা সন্দীপের সাথে সনদ, TV9 বাংলা। আর এরই মধ্যে আমাদের কাছে খবর আসছে নিউ টাউনে দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যে দেহ উদ্ধার হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে বা কি বিষয়, সে বিষয়ে আমরা অবশ্যই ডিটেলে জানবো, কারণ সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। নিউ টাউন 3 নম্বর ট্যাঙ্ক সংলগ্ন এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। রঞ্জিত, আমাদের রিপোর্টের কাছে আরো ডিটেল রয়েছে এই খবরে, আমি একটু জানবো আগে। রঞ্জিত, কি হয়েছে? বছরের প্রথম দিনে সাত সকালবেলায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম কালী প্রামাণিক, বাড়ি হচ্ছে মহিষবাতান উদয়নপল্লীতে। এবং সাত সকালবেলা এই নিউ টাউনের 3 নম্বর ট্যাঙ্ক সংলগ্ন একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় প্রাতঃভ্রমণকারীরা। এরপরেই খবর যায় নিউ টাউন থানায়। নিউ টাউন থানা ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহ উদ্ধার করে এবং যেটি প্রাথমিকভাবে পরিবারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে পারিবারিক অশান্তির জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এই ব্যক্তি। এবং তবে কি কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। তবে দেহটিকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ধন্যবাদ রঞ্জিত।